ওই নাম্বারগুলোতে প্রথমে পেমেন্ট করবেন, পেমেন্ট করার পরে আমাকে ডান দিকে পেজে মেসেজ দেবেন, ওখানে নাম্বার এবং ট্রানজাকশন আইডি দেবেন। পরে আপনাকে গ্রুপের লিঙ্ক দেবে, আপনি গ্রুপে জয়েন হওয়ার সময় নাম্বার এবং ট্রানজাকশন আইডি সাবমিট দিয়ে এই করে দিয়ে রাখবেন। হ্যাঁ, ট্রানজাকশন আইডি এবং নাম্বার টেক্সট আকারে দেবেন। ক্লাস শুরু হবে 10-15 তারিখের মাঝামাঝি ক্লাস শুরু হবে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। একটু জানিয়ে দেন যে আমাকে দেখতে পাচ্ছেন কিনা এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। ওকে, সো আই হোপ সব কিছু দেখা যাচ্ছে এবং সব কিছু ঠিকঠাক আছে। তো আমি একটু ওকে, জি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, ওকে, তাহলে চলেন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। প্রথমত আমরা একটা টপিক আছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তন। এবং ধ্বনি পরিবর্তনের পরে আমরা বাচ্চা আর বচন, ছোটো ছোটো দুটো টপিক, এগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমরা একটু আলোচনা করি যে ধ্বনি পরিবর্তন। ওকে, ধ্বনি পরিবর্তন। তো এই তিনটা টপিক পড়লে মোটামুটি আমাদের সবগুলো টপিকে পড়া শেষ। বাকি একটা টপিক আছে, সেটা হচ্ছে উক্তি। তো উক্তি এটা পড়ার মানে ওটা আপনি পড়ার দরকার নেই, ওটা থেকে জীবনে কোনোদিন পরীক্ষাতে প্রশ্ন আসে না, আসবেও না, ওটা বাদ, ওটা আপনি পড়বেন না। পড়লে পড়বেন, 5 মিনিট লাগবে, নিজেরা পড়লেই বুঝবেন। ওকে, তো সেটা বিষয় না। আসেন আমরা তাহলে মোটামুটি আমাদের আজকের যে ক্লাস সেটা শুরু করে দিই। জি কেমন আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং আলহামদুলিল্লাহ মোটামুটি সফলভাবে আপনাদের কোর্সটা শেষ হয়েছে। আজকে আপনাদের এই কোর্সের 22তম ব্যাচের শেষ ক্লাস, সর্বশেষ ক্লাস। আমরা মোটামুটি সাহিত্যিক, গুরুত্বপূর্ণ সাহিত্যিক পড়েছি, আধুনিক যুগ, মধ্যযুগ, প্রাচীন যুগ, তারপর হচ্ছে বাংলা ব্যাকরণের একেবারে সবগুলো টপিক A to Z আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা একদম শেষ ক্লাসে চলে যাব। প্রথমত হচ্ছে ধ্বনি পরিবর্তনটা কি। ধ্বনি পরিবর্তনটা হচ্ছে উচ্চারণের পরিবর্তন। যেমন আমরা কেউ বলে স্টেশন, কে বলে স্টেশন, কে বলে স্কুল, কে বলে স্কুল। এখন দেখেন জিনিসটা কিন্তু একই, কিন্তু উচ্চারণের ভিন্নতা। তো উচ্চারণের ভিন্নতার কারণে মূলত পরিবর্তনটা হয়। যেমন আমরা বলি, কেউ বলে পানি, কেউ বলে হানি, জিনিসটা একই। কেউ বলে কন্যা, কেউ বলে কন্যা। এটাই হচ্ছে মূলত ধ্বনি পরিবর্তন। এখন আসলে আমরা ধ্বনি পরিবর্তনের বিভিন্ন টাইপগুলো নিয়ে একটু আলোচনা করি। আমি একদম সহজে বুঝাবো, এবং আপনি যদি আমার ক্লাস করেন, ধ্বনি পরিবর্তন আপনার আর কোথাও যাওয়া লাগবে না, শুধু ক্লাস করবেন, বুঝবেন, নোট করবেন, দ্যাটস ইট, আর কিচ্ছু না। তো তাহলে আসেন আমরা একটু শুরু করি আমাদের আজকের যে ক্লাস সেটা শুরু করি। ওকে, তো প্রথমত হচ্ছে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে বিষমী ভবন। বিষমী ভবন। এখন আসেন, বিষমী ভবন মানে কি? বিষমী ভবন, আপনার নামটা ভালো করে খেয়াল করেন। বিষমী ভবন মানে হচ্ছে একটা সমান জিনিসকে অসমান করবেন, বেসমান করবেন, এটা হচ্ছে বিষমী ভবন। যেমন দেখেন লাল, এখন এখানে দেখেন দুটো সমান সমান বর্ণ আছে। এখন লাল থেকে শব্দটা যখন হয়ে যায় নাল, তখন দেখেন এই যে দুইটা সমবর্ণ থেকে একটার পরিবর্তন। তাহলে দুটি সমবর্ণের মধ্যে একটার পরিবর্তন হলে সেটা হচ্ছে বিষমী ভবন। এরকম আরও হতে পারে, ধরেন আমি লিখলাম শরীর, এখানে দেখেন দুটো র আছে, এই দুটো র থেকে একটা হয়ে গেল কি শরীর। তাহলে দেখেন এখানে দুইটা সিমিলার বর্ণ, দুটো সিমিলার বর্ণ কিন্তু এখানে আর নাই। অর্থাৎ দুটো সমবর্ণ যখন ভেঙে যায় তখন সেটা হচ্ছে বিষমী ভবন। সেটা কি? সেটা হচ্ছে বিষমী ভবন। ওকে, এরপর আসেন আমরা একটু পড়ি যে ব্যঞ্জন বিকৃতি। তো ব্যঞ্জন বিকৃতি কি? যেখানে আপনি দেখবেন যে একটা ব্যঞ্জন গিয়ে সে জায়গাতে নতুন করে একটা ব্যঞ্জন আসছে। একটা উদাহরণ দিই, যেমন দেখেন আমি বললাম পানি, এখন পানি থেকে শব্দটা হয়ে গেল কি হানি। এখন দেখেন এই যে একটা ব্যঞ্জনের জায়গায় নতুন একটা ব্যঞ্জন আসছে, তার মানে এটা হচ্ছে কি? এটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। ওকে ফাইন। আচ্ছা, এরকম আরো কি হতে পারে? আমি লিখলাম কবাট, তাহলে কবাট থেকে শব্দটা হয়ে গেল কি কপাট,
তাহলে দেখেন এখানে এই বয়ের জায়গায় এখানে প চলে আসছে, অর্থাৎ একটা ব্যঞ্জনের জায়গায় যখন আরেকটা ব্যঞ্জন চলে আসে সেটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। আর বিষমী ভবন হচ্ছে দুটো সেম বর্ণ থাকবে, দুটো সেম বর্ণ থেকে একটা বর্ণের পরিবর্তন হবে। আমাকে একটু বলেন তো এই দুটো টাইপকে আপনারা কি বুঝছেন? বিষমী ভবন আর হচ্ছে ব্যঞ্জন বিকৃতি, এই দুটো টাইপ ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে আমাকে বলেন যে ভাই বুঝতে পেরেছি, তাহলে আমি সামনে আগাচ্ছি। আমাকে একটু বলেন যে বুঝতে পেরেছি, তাহলে আমি সামনে আগাচ্ছি। সো আই হোপ বিষমী ভবন এবং ব্যঞ্জন বিকৃতি আপনাদের কাছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, 3 নাম্বার আসেন আমরা একটু আলোচনা করব ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয়, ওকে। তো ধ্বনি বিপর্যয় কি? খুব সহজ করে বলি, ধ্বনি বিপর্যয় মানে হচ্ছে জায়গা পরিবর্তন করা। দুটো ধ্বনি পরস্পরের ভিতরে কি করবে? জায়গা পরিবর্তন করবে। একদম সিম্পল, আপনি ভালো করে বুঝেন তাহলে দেখেন আপনাকে এগুলো আর ভালো মানে আপনি জাস্ট আমার কথাগুলো শুনেন, দ্যাটস ইট, আর কিছু না। দুটো ব্যঞ্জন যখন নিজেদের ভিতরে জায়গা পরিবর্তন করে, বিপর্যয় মানে একটা জিনিস, ধরেন এখানে একটা জায়গা, এখানে একটা বল, এই বলটা এখানে চলে গেছে, আবার এখানের বলটা এখানে চলে আসছে, ব্যাপারটা অনেকটা এরকম হয়ে যায়। ব্যাপারটা অনেকটা কি হয়ে যায়? এরকম হয়ে যায়, ওকে। তো আসেন তাহলে আমরা একটু ব্যাপারটা একটু ভালো করে একটু বুঝি। বুঝলে দেখবেন যে এটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আসেন আমি লিখলাম পিচাস, এখন পিচাস থেকে শব্দটা হয়ে গেছে কি? পিশাচ। তাহলে দেখেন পরিবর্তনটা কি হয়েছে? পরের তালের বেশি আগে চলে আসছে, পরের চ মানে আগের চ পরে চলে গেছে, তাই না? অনেকে হয়তো বুঝেন না, আরেকটা উদাহরণ দিই তাহলে আরো ভালো বুঝবেন। ধরেন আমি লিখলাম রিক্সা, এখন রিক্সা থেকে শব্দটা হয়ে গেল কি? রিস্কা। রিস্কা, ওকে। এটা ধরেন তালের বেশি আর কি। আচ্ছা সুন্দর করে লিখি, রিক্সা থেকে শব্দটা কি হয়ে গেল? রিস্কা। এখন দেখেন তো এই যে এখানে কটা শয়ের আগে, কিন্তু এখানে কটা চলে গেছে পরে, আবার এখানে শটা আছে পরে, এখানে শটা কয়ের আগে চলে আসছে। তাহলে দুইটা ব্যঞ্জন যখন তাদের নিজেদের ভিতরে কেবল জায়গা পরিবর্তন করছে তখন সেটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। সেটা কি? ধ্বনি বিপর্যয়। নাম্বার 4 এরপর যেটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে ব্যঞ্জনচ্যুতি। ব্যঞ্জনচ্যুতি খুবই সিম্পল, যেখানে দুইটা সমবর্ণ থেকে একটা ব্যঞ্জন সরে যায়। এগুলো অনেকটা রিলেশন বোঝায়, সম্পর্ক বোঝায়। যেমন আসেন আমি লিখলাম যে বড় দিদি, এখন দেখেন এই বড় দিদি, দেখেন দুইটা সমধ্বনি, দিদি, এখান থেকে একটা চলে যাবে, তাহলে হবে কি? বড়দি, ওকে। ছোট কাকা, ছোট কাকা, দুইটা দেখেন সমধ্বনি, এখান থেকে একটা ধ্বনি চলে যাবে, হয়ে যাবে কি? ছোটকা। এরকম ঠাকুর দাদা থেকে ঠাকুরদা, বড় দাদা থেকে বরদা, এগুলো হচ্ছে ব্যঞ্জনচ্যুতি। আমাকে একটু বলেন তো ধ্বনি বিপর্যয় আর ব্যঞ্জনচ্যুতি কি ক্লিয়ার? তাহলে আমি সামনে আগাবো। আমাকে একটু বলেন যে ধ্বনি বিপর্যয় আর ব্যঞ্জনচ্যুতি এই ব্যাপারটা ক্লিয়ার কিনা? একটু বলবেন যে ধ্বনি বিপর্যয় আর হচ্ছে ব্যঞ্জনচ্যুতি এটা ক্লিয়ার কিনা? কারো কোনো উদাহরণ বুঝতে প্রবলেম হলে আমাকে বলেন। ওকে, নিসার আলী বলেছে ক্লিয়ার, পাপিয়া বলেছে ক্লিয়ার, ওকে। সবাই একটু রেসপন্স করবেন। ক্লিয়ার না হলে আমি আবার বুঝাবো। জেবা বলেছে ক্লিয়ার, ক্লিয়ার না হলে বলবেন না যে ভাই বুঝি নাই, কোনটা বুঝেন না ওটা বলবেন, স্পেসিফিক করে বলবেন, ওকে। আদুরি খানম বলেছে ক্লিয়ার, 3-4 ক্লিয়ার, ওকে ভেরি গুড। তাহলে 3-4 ক্লিয়ার আমাদের, 3-4 আমাদের ক্লিয়ার, 3-4 আমাদের ক্লিয়ার, ওকে ভেরি গুড। আচ্ছা ওকে ফাইন, ভেরি গুড। আসেন এরপর আমরা 5 নাম্বার যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হকার লোপ। একদম সহজ ভাই, হকার লোপ মানে হচ্ছে যেখানে হ লোপ পাবে। যেমন আসেন আমি লিখলাম শাহবাগ, এখন শাহবাগ থেকে শব্দটা হয়ে গেছে কি? শাহবাগ, দেখেন এখানে হ লোপ পাইছে। আমি লিখলাম আলাহিদা, 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 একটু ভালো করে খেয়াল করেন, আলাহিদা, আলাহিদা। এখন আলাহিদা থেকে শব্দটা হয়ে গেছে কি? আলাদা। তাহলে দেখেন তো এই যে এখানে হটা এখানে কিন্তু নাই, তো হ লোপ পাইছে, তার মানে এটা হচ্ছে হকার লোপ। আরেকটা উদাহরণ দিই, ধরেন আমি লিখলাম আল্লাহ, এখন আল্লাহ এই যে দেখেন এখান থেকে হয়ে গেছে কি? আল্লাহ, এটা থেকে হয়েছে আল্লাহ, তাহলে হটা লোপ পাইছে, তার মানে এটা হচ্ছে হকার লোপ। 6 নাম্বার আসেন রকার লোপ, তার মানে এটা কি হবে বলেন? রকার লোপ মানে যেখানে র লোপ পায়, ঠিক আছে? একদম মানে রকার লোপটা আপনি খুব ইজিলি বুঝতে পারবেন, কারণ এটা হকার লোপের একদমই আপনার মানে বিপরীত যেটা সেটাই আপনার বলা চলে। যেমন আসেন আমি লিখলাম মারলো, এই মারলো এখান থেকে শব্দটা হয়ে গেল কি? মারলো, তাহলে দেখেন এই যে রটা লোপ পাইছে। করতে, এখান থেকে শব্দটা হয়ে গেল কি? করতে, তাহলে দেখেন এখানে র লোপ পাইছে। তাহলে যে যখন আপনি দেখবেন যে র লোপ পায় সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে রকার লোপ। যখন হ লোপ পায় সেটা হচ্ছে হকার লোপ। 5-6 ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন তো, 5-6 ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন। মানে এর থেকে সহজ, আমি আপনাকে বইয়ের কোনো সংজ্ঞা পড়াচ্ছি না, আমি আপনাকে আমার ভাষায় সহজ করে বুঝাচ্ছি, এবং এটা আপনি এমনভাবে পড়বেন আপনি আরেকজনকে বুঝাইতে পারবেন, এইভাবে আমি আপনাকে জিনিসটা পড়াবো। তাহলে আমাদের 5-6 ক্লিয়ার। সুজন বলেছে ক্লিয়ার, আদুরি খানম, মানে 41 জন ক্লাস দেখতেছেন, বাকিরা একটু রেসপন্স করেন না ভাই।
বুঝলে বলেন, না বুঝলে লজ্জা শরম বাদ দিয়ে বলেন, এখানে তো শিখতে হবে, কথা হচ্ছে এটা। এখন লজ্জা কইরা যদি না শিখেন তাহলে আলটিমেট কি হইলো? ওকে ওকে, ভেরি গুড। আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমাদের 5-6 ক্লিয়ার। এরপর আসেন আমরা একটু 7 নাম্বার নিয়ে আলোচনা করি। 7 নাম্বারটা হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন। 7 নাম্বারটা কি? দ্বিত্ব ব্যঞ্জন। একদম ইজি ভাই। দ্বিত্ব মানে কি? 2, অর্থাৎ কোনো ব্যঞ্জন যদি 2 বার উচ্চারিত হয় সেটা হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন। যেমন সকাল, সকাল থেকে শব্দটা হয়ে গেল কি? সকাল, তার মানে কি? দ্বিত্ব ব্যঞ্জন। পাকা, পাকা থেকে শব্দটা হয়ে গেল কি? পাক্কা, তার মানে কি? দ্বিত্ব ব্যঞ্জন। শেষ। বুঝছেন? বড়, বড় থেকে বড্ড, ছোট, ছোট থেকে ছোট্ট, দ্বিত্ব ব্যঞ্জন। 7 নাম্বার কি? অন্তর্হতি। অন্তর্হতি মানে কি বুঝেন? অন্ত মানে হচ্ছে মাঝ, হতি মানে হচ্ছে হারিয়ে যাওয়া, অর্থাৎ শব্দের মধ্য থেকে কোনো বর্ণ যদি হারিয়ে যায়, চলে যায়, তাহলে সেটা হচ্ছে অন্তর্হতি। যেমন আসেন আমি লিখলাম ইন্দুর, এখন ইন্দুর থেকে শব্দটা হয়ে গেল কি? ইঁদুর। তাহলে দেখেন এই যে এখানে দন্তন বাদ পড়ছে। আমি লিখলাম বাবজান, এই বাবজান থেকে শব্দটা হয়ে গেল কি? বাজান। তাহলে দেখেন এখানে কি? পটা লোপ পাইছে। এখানে কি হয়েছে? এখানে পটা লোপ পাইছে। আমি লিখলাম ফাল্গুন, ফাল্গুন। এখন ফাল্গুন হলে সেটা কি হয়ে যায়? সেটা হয়ে যায় ফাগুন। তাহলে দেখেন এখানে লটা লোপ পাইছে, অর্থাৎ শব্দ মধ্যস্থিত কোনো ব্যঞ্জন যদি অহেতুক বাদ পড়ে যায়, কোনো নিয়ম ছাড়াই সে অটোমেটিক বাদ পড়ে গেছে। নিয়ম ছাড়া বলতে কি? মানে এমনিতে যদি বাদ পড়ে যায় সেটা হচ্ছে অন্তর্হতি। আর দ্বিতীয় ব্যঞ্জন হচ্ছে 1 2 বার হবে। তাহলে আমাকে বলেন, তাহলে আমাকে একটু বলেন যে 6 7 এটা ক্লিয়ার কিনা? স্যার শেষ দিন অন্তত বকা দিয়ে না, এটা অবশ্যই ভালো। শেষ দিন এখনো তো পড়াচ্ছি ভাই, পড়াশোনা যতক্ষণ থাকবে ততক্ষণ বকা থাকবে। পড়া শেষ হোক, তারপর ইমোশনাল কথাবার্তা, আগে পড়েন। আমাকে একটু বলেন স্যার আপনার সাথে একদিন সরাসরি কথা বলতে পারলে ভালো লাগতো। সরাসরি কিভাবে কথা বলবেন? যদি কখনো দেখা হয়, বিভিন্ন জায়গায় যাই, যদি কখনো দেখা হয় তাহলে বলবেন যে এততম 22তম ব্যাচের স্টুডেন্ট ছিলাম, তাহলেই হবে। ওকে, ইনশাল্লাহ। ওকে ফাইন। তাহলে আমাদের মোটামুটি অন্তর্হতি এটা ক্লিয়ার। 8 নাম্বারটা হচ্ছে সমীভবন। সমীভবন, সমীভবন। এখন পাশে লিখবেন যে এটা জটিল, মানে জটিল জিনিস, এটা জটিল জিনিস, এটা জটিল জিনিস। এই জন্য বলতেছি যে এটা জটিল জিনিস, এটাকে সহজ করতে হবে, এই জন্য আপনার সর্বোচ্চ অ্যাটেনশন আমার দিকে দিতে হবে। ওকে, ঠিক আছে। তো জটিল জিনিস, এই জন্য এটাকে জটিল জিনিস বলছি, যে জটিল জিনিসটাকে আপনাকে সহজ করতে হবে। সমীভবনটা কি? সমীভবন মানে সমান করা। যেমন ধরেন আমি লিখলাম পক্ক। এখন বলেন এখানে ক এর নিচে কি আছে? বফালা আছে। তার মানে ক আর ব কিন্তু আলাদা বর্ণ, ডিফারেন্ট বর্ণ। এখন এটাকে সিমিলার বর্ণ যদি করতে হয় তাহলে হয়ে যাবে কি? পক্ক। তাহলে দেখেন এখানে ক ক চলে আসছে, ব্যাপারটা বুঝছেন? তার মানে খেয়াল করে দেখেন, এই যে এখানে ক ব আর এখানে হচ্ছে ক ক, এই যে সমান করা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে সমীভবন। এখন সমীভবনটা আমাদের কয় ধরনের হয় এটা আগে বুঝতে হবে। প্রগত সমীভবন, পরাগত সমীভবন, আর একটা হচ্ছে অন্যান্য সমীভবন। এই 3 ধরনের সমীভবন: প্রগত সমীভবন, পরাগত সমীভবন, এরপর হচ্ছে অন্যান্য সমীভবন। এখন প্র মানে প্রথম, মনে রাখবেন প্রগত মানে হচ্ছে পরিবর্তনটা শেষে হবে, আর পর মানে শেষ, তার মানে পরাগত মানে হচ্ছে পরিবর্তনটা শুরুতে হবে, শেষ। তাহলে দেখেন শুরুতে যদি পরিবর্তন হয় তাহলে সেটা হচ্ছে সেটা হচ্ছে কি? পরাগত। যদি মানে প্র মানে প্রথম, তার মানে পরিবর্তন হবে শেষে। পর মানে শেষে, পর মানে কি? শেষে, তার মানে পরিবর্তন হবে শুরুতে। তার মানে পরিবর্তন কোথায় হবে? শুরুতে হবে। বুঝতে পারতেছেন? ওকে, এখন আসেন আমি কিছু উদাহরণ দিই, উদাহরণগুলো আপনি একটু ভালো করে খেয়াল করেন। আমি এই উদাহরণগুলো দিলে আপনার কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। ওকে আসেন, যেমন ধরেন আমি লিখলাম পাকা। আচ্ছা পাকা না, ধরেন আমি এই যে একটু আগে যে উদাহরণটা দিলাম, আমি বললাম পক্ক। এই পক্ক থেকে শব্দটা হয়ে গেল পক্ক, মানে ক ক। এখন আমাকে বলেন তো এখানে সমান মানে পরিবর্তনটা কোন জায়গাতে হয়েছে? আগে হয়েছে না পরে হয়েছে? আমাকে একটু বলেন। এবং কোন জায়গাতে হয়েছে সেটার উপর ডিপেন্ড করে আপনি বলতে পারবেন যে এটা প্রগত না পরাগত। অন্যান্যটা আমি পরে শিখাচ্ছি, আগে বলেন আপনার কাছে কি মনে হয় যে এটা প্রগত নাকি এটা পরাগত? এরপর আসেন আমি লিখলাম চক্র। এখন চক্র থেকে শব্দটা হয়ে যাবে কি? চক্ক। তাহলে দেখেন এইখানে এটাকে বিশ্লেষণ করলে পাবেন কি? ক যোগ র, চক্র। আর এখানে বিশ্লেষণ করলে সিমিলার বর্ণ ক যোগ ক। তেমন মনে ব্যাপারটা বুঝতে পারছেন? এখন তাহলে এইবার বলেন এটা কোন ধরনের হবে? এখন খুব ইজি, দেখেন এখানে পরিবর্তনটা কিন্তু পরে হয়েছে, তার মানে পরে হলে এটা হচ্ছে কি? যদি পরে হয় পরিবর্তন মানে শেষে হয়, তার মানে এটা হচ্ছে অবশ্যই কি হবে? শেষে পরিবর্তন হলে অবশ্যই এটা প্রগত। এখানেও সেম, দেখেন পরিবর্তনটা শেষ হয়েছে,
তার মানে এগুলো কি, এই দুটো হচ্ছে প্রগত সমীভবন। এই দুটো কি, এই দুটো হচ্ছে প্রগত সমীভবন। তো আমার মনে হয় প্রগত সমীভবনটা বুঝতে পারছে। একজন বলছে প্রগত পরাগত, না দুইটাই তো প্রগত, দুইটাতেই তো পরিবর্তন শেষ হয়েছে। এখানে চ তো এখানে চ ঠিকই আছে, চয় তো কোনো পরিবর্তন, এখানে শুরুতে প আর এখানে প তো ঠিকই আছে, ঠিক আছে। আচ্ছা, তার মানে দুটাই কি হবে, দুটোই হবে আমাদের প্রগত। এখন আসেন, এইবার আসেন আমরা একটু দেখি। এখন একটা জিনিস খুব একটু নর্মাল সেন্সে একটু চিন্তা করুন। ধরেন আমি লিখলাম বিপদ, একটু দেখেন আমি লিখলাম কি, আমি লিখলাম বিপদ যোগ জনক, বিপদ যোগ জনক। এখান থেকে কি দাঁড়ালো, এখান থেকে দাঁড়ালো বিপদজনক, বিপদ যোগ জনক, এখান থেকে দাঁড়ালো কি বিপদজনক। এখন দেখেন এখানে এই যে শেষের অংশটা কি, পরে কি জনক, আবার দেখেন এখানে কি আছে, জনক আছে। তাহলে দেখেন তো এই যে জনক, এই জনক আর এই জনক কিন্তু ফিক্সড, ঠিক আছে। তার মানে দেখেন এই জনক, পরের জনকটা কিন্তু পরিবর্তন হয় নাই, কিন্তু প্রথমে এখানে আছে কি বিপদ। আচ্ছা আপনি আমাকে বলেন তো এখানে কি বিপদ আছে? বিপদজনককে বিশ্লেষণ করলে প্রথম অঙ্কে কি বিপদ আছে না বিপদ আছে? দেখেন এখানে কিন্তু আছে বিপদ, এখানে কি আছে বিপদ। তাহলে শুরুর অংশের পরিবর্তন হয়েছে, শুরুতে যে বিপদ আছে এটা এখানে হয়েছে বিপদ, শুরুতে যে বিপদ আছে এটা এখানে হয়েছে কি বিপদ। আরেকটা খেয়াল করেন, ধরেন আমি লিখলাম তৎ যোগ হিত, তাহলে এখান থেকে কি হলো, এখান থেকে হলো তদ্ধিত। এখন খেয়াল করে দেখেন এই যে এখানে হতে পরিবর্তনটা হয়েছে, এটা আপনি দেখেন এই যে এখানে আছে তৎ, এখানে হয়েছে তৎ, এখানে আছে তৎ, এখানে হয়েছে তৎ। তার মানে এগুলোতে শুরুর অংশ পরিবর্তন, এখানে বিপদ এখানে হয়ে গেছে বিপদ। যেহেতু শুরুর অংশ পরিবর্তন হয় তার মানে এগুলোকে বলা যায় এগুলো হচ্ছে কি প্রগত সমীভবন, এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে পরাগত সমীভবন, কারণ এগুলো তো শুরুতে পরিবর্তন হয়। তার মানে শুরুতে পরিবর্তন হলে সেটাকে বলা হয় কি, সেটা হচ্ছে পরাগত সমীভবন। সেটা কি, সেটা হচ্ছে পরাগত সমীভবন। ওকে, আচ্ছা এরপর আসুন পরাগত সমীভবনের পরে অন্যান্য সমীভবনটা একটু বুঝেন, এটা একদম ইজি আপনি বুঝতে পারবেন। ধরেন আমি লিখলাম বিদ্যা, এখন বিদ্যা থেকে শব্দটা হয়ে গেছে কি বিদ্যা। এখন দেখেন শব্দটা যখন বিদ্যা থেকে বিদ্যা হয়ে গেছে তখন আপনি যদি খেয়াল করে দেখেন এখানে দুইটা বর্ণ আছে, একটা হচ্ছে ধ যোগ ধ বিদ্যা, আবার দেখেন এই দুটো বর্ণ এখানে উঠে গিয়ে দুইটা ঝ চলে আসছে। তো দেখেন এখানে ডিরেক্টলি দুইটা বর্ণ উঠে গিয়ে ওই জায়গাতে নতুন করে দুইটা বর্ণ আসছে। আগে যেগুলোতে দেখছি এগুলো হচ্ছে যে হয় শেষে না হলে প্রথমে সমান করে, এখানে সমান টমান কিছু না, ডিরেক্ট দুইটা বর্ণ উঠে যায় এবং ওই দুটো বর্ণের জায়গায় নতুন করে আরেকটা বর্ণ এসে যুক্ত হয়। সুতরাং এই যে কনসেপ্টটা হয় এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে অন্যান্য সমীভবন। এটা কি, এটা হচ্ছে অন্যান্য সমীভবন। এটা কি, এটা হচ্ছে অন্যান্য। আচ্ছা আসেন তো দেখি এটা একটু সলভ করেন। ধরেন আমি বললাম সত্য, এখন সত্য থেকে আমি বললাম স্বচ্ছ, তাহলে বলেন এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন আপনার কাছে মনে হয়? এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন আপনার কাছে মনে হয়? আবার বলছি যে সমীভবন, দেখেন সত্য থেকে স্বচ্ছ, এখন এটা কোন ধরনের সমীভবন হবে আপনার কাছে কি মনে হয় বলেন তো? সত্য থেকে স্বচ্ছ কোন ধরনের ধ্বনি পরিবর্তন? ভেরি গুড, ভেরি গুড, আদুরি খানম উত্তর করেছে। তার মানে বুঝার আর বাকি নাই যে এটা অবশ্যই কি, এটা অবশ্যই অন্যান্য সমীভবন, কারণ এখানে দুইটা বর্ণ ত উঠে গেছে, এখানে দুইটা বর্ণ নতুন করে যুক্ত হয়েছে চ চ। হ্যাঁ স্বচ্ছ, হ্যাঁ সত্য থেকে স্বচ্ছ, ভেরি গুড, হ্যাঁ হয়েছে, বানান ঠিক আছে। তার মানে এটা হচ্ছে অন্যান্য সমীভবন। এবার আমাকে বলেন 7 নাম্বার কনসেপ্টটা কি ধরতে পারছেন? 8 নাম্বার কনসেপ্ট। 9 নাম্বার কনসেপ্ট থেকে আমরা যেগুলো পড়বো এগুলো হচ্ছে সবগুলো স্বরের সাথে সম্পর্কিত। এতক্ষণ যা যা পরিবর্তন হয়েছে সবগুলো দেখেন ব্যঞ্জন বর্ণের পরিবর্তন হয়েছে, তো এখন যা যা পড়বো সবকিছু স্বরের পরিবর্তন হবে, সবকিছু কিসের হবে, স্বরের পরিবর্তন হবে। ওকে, আচ্ছা তো আসেন এবার আমরা 9 নাম্বার যেটা পড়বো সেটা হচ্ছে স্বরাগম। স্বরাগম, আচ্ছা স্বরাগম মানে কি, মানে নতুন করে যেখানে স্বরের আগমন হবে, যেখানে নতুন করে স্বর যুক্ত হবে। তো এরকম স্বরাগমটা 3 ধরনের, আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। তার মানে শুরুতে স্বর এলে আদি স্বরাগম, মাঝখানে স্বর এলে মধ্য স্বরাগম, শেষে স্বর এলে অন্ত স্বরাগম। আসেন একটা উদাহরণ দিই। ধরেন আমি লিখলাম স্কুল, স্কুল থেকে শব্দটা হয়ে গেল কি স্কুল। এখন দেখেন তো এই যে এখানে যে স্বরটা আসছে এই স্বরটা কিন্তু শুরুতে আসছে, এই যে ই স্বর শব্দের শুরুতে এসেছে। তো যেহেতু এটা শুরুতে আসছে তার মানে এটা হচ্ছে কি আদি স্বরাগম, এটা কি আদি স্বরাগম। আবার দেখেন আমি লিখলাম রাত, এখন রাত থেকে শব্দটা হয়ে গেল কি রাইট, তাহলে দেখেন এখানে মাঝখানে ঈশ্বর আসছে, তো মাঝখানে আসছে তার মানে এটা হচ্ছে কি মধ্য স্বরাগম। আবার দেখেন আমি লিখলাম দিশ, এই দিশ থেকে শব্দটা হয়ে গেল কি দিশা, তাহলে এখানে শেষে আসর আসছে তার মানে এটা হচ্ছে কি অন্তঃস্বরাগম, এখানে শেষে স্বর আসছে এই জন্য এটা হচ্ছে অন্তঃস্বরাগম। এখন ভালো করে বুঝেন, এগুলো আমরা মোটামুটি পারবো। এখন এই যে এখানে কিছু জায়গাতে আমাদের একটু ঝামেলা হবে, কিছু জায়গাতে ঝামেলা হবে,
এই জায়গাগুলোতে আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। যেমন মুক্তা, যুক্ত ব্যঞ্জনগুলো আপনাকে বুঝতে হবে। মুক্তা, মুক্তা থেকে শব্দটা যদি হয়ে যায় মুকুতা, তাহলে এটা কোন ধরনের? এটা কিন্তু মধ্যস্বরাগম। এরকম মধ্যস্বরাগম ও যুক্ত ব্যঞ্জন অনেকগুলো আছে যেগুলোতে আপনার ঝামেলা হবে, আমি এগুলো ক্লিয়ার করি। যেমন এখানে মাঝখানে কয়ের সাথে কিন্তু কোনো স্বর নাই, আছে না, কিন্তু এখানে মাঝখানের সাথে একটা রস্যও চলে আসছে, তার মানে এটা হচ্ছে কি, এটা অবশ্যই কি হবে, এটা অবশ্যই মধ্যস্বরাগম হবে। এরপর আসেন স্বপ্ন। এখন স্বপ্ন থেকে শব্দটা যদি হয়ে যায় স্বপন, তাহলে দেখেন তো এখানে পয়ের সাথে কিন্তু কোনো স্বর নাই। কেমনে বুঝছেন? কারণ এখানে পয়ের সাথে দন্তন যুক্ত বর্ণ আছে, আর যুক্ত বর্ণ থাকলে সেখানে স্বর থাকে না। আবার আপনি এমনি উচ্চারণ করেন স্বপন, স্বপন, তার মানে এখানে পয়ের সাথে কিন্তু একটা স্বরেয়া উজ্জ আছে, তার মানে মাঝখানে এখানে স্বর চলে আসছে। সুতরাং এই যে এটাকে আমরা বলতে পারি এটা কি, এটা হচ্ছে আমাদের মধ্যস্বরাগম। আরেকটা উদাহরণ খেয়াল করেন, ধরেন আমি লিখলাম প্রীতি, প্রীতি থেকে শব্দটা হয়ে গেল কি প্রীতি। এখন দেখেন প্রীতি থেকে যখন প্রীতি হয়ে গেছে তখন দেখেন এই যে এখানে তয়ের সাথে রসিকার, এটা কিন্তু এখানে ঠিকই আছে, এখানে পয়ের সাথে দীর্ঘিকার, ঠিক আছে, এখানে পয়ের সাথে ওই দীর্ঘিকারটা রসিকার হয়েছে, সমস্যা নেই। কিন্তু এখানে দেখেন এই যে রফালা, এই রয়ের সাথে কিন্তু কোনো স্বর নাই, কিন্তু এখানে দেখেন এই রয়ের সাথে একটা ই স্বর কিন্তু শুরুতে চলে আসছে, মাঝখানে চলে আসছে। সো যেহেতু এই ইকারটা নতুন করে মাঝখানে আসছে, তার মানে এটাকে বলা চলে এটা হচ্ছে মধ্যস্বরাগম। আমাকে একটু বলেন তো 9 নম্বর কনসেপ্ট স্বরাগমের ব্যাপারটা কি ক্লিয়ার? আমাকে একটু বলেন তো, অর্থাৎ আদি স্বরাগম, মধ্যস্বরাগম, অন্তঃস্বরাগম, এই ব্যাপারটা আপনারা বুঝছেন কিনা আমাকে একটু এতটুকু পর্যন্ত একটু ক্লিয়ার করেন, তাহলে আমি সামনে আগাচ্ছি। ওকে, আশা বলেছে ক্লিয়ার, শাহরিয়ার বলেছে বুঝিনি, কোনটা বুঝেন নাই ভাই? ওকে ফাইন। এরপর আসেন এই কনসেপ্টটার মতো 10 নম্বর আমরা আরেকটা জিনিস পড়ব, 10 নম্বর, সেটা এটার বিপরীত, সেটা হচ্ছে সরলোপ। সেটা কি? সেটা হচ্ছে সরলোপ। আরেকটা জিনিস মনে রাখবেন, সরলোপের আরেক নাম সম্প্রকর্ষ। সরলোপের আরেক নাম কি? সম্প্রকর্ষ। এখন আসেন এই সরলোপটা নিয়ে আমরা কেন আলোচনা করব একটু ভালো করে বুঝেন। সরলোপের আরেক নাম কি? সম্প্রকর্ষ। এখন সরলোপ মানে কি? মানে স্বর বাদ যাবে। এখন আপনি নর্মালি চিন্তা করেন, ধরেন আমি শব্দটা বললাম আলাবু, এখন আলাবু থেকে শব্দটা প্রথমে হলো লাবু, এরপর শব্দটা হলো লাউ। তার মানে দেখেন যাই বলেন না কেন এখানে এই আটা কিন্তু এখানে আর নাই, তার মানে প্রথম থেকে স্বরলোপ পাইছে, তার মানে এটা হচ্ছে আদি স্বরাগম। তার মানে এটা কি? এটা হচ্ছে আদি স্বরাগম। যেমন আসেন উদ্ধার, উদ্ধার থেকে শব্দটা হলো কি? ধার। ভালো করে বুঝেন, উদ্ধার থেকে শব্দটা হলো ধার, বা এখানে আরেকটা কনসেপ্ট আছে, যেমন উদ্ধার থেকে শব্দটা হচ্ছে উদার, এরপরে হচ্ছে ধার, কোনো সমস্যা নেই। তো দেখেন এই উদ্ধার থেকে মাঝখানের হিসাবটা বাদ দিলাম, যখন ডিরেক্ট দাঁড় হয়ে গেছে তখন এই যে শুরুতে যে উ স্বরটা আছে এটা কিন্তু নাই, তাহলে শুরু থেকে স্বর লোপ পাইছে, তার মানে এটা হচ্ছে আদি স্বরাগম। এটা কি? এটা হচ্ছে আদি স্বরাগম। আচ্ছা এরপর আসেন, সরি আদি স্বরলোপ, আদি স্বরলোপ, কারণ এখানে শুরু থেকে স্বরলোপ পাইছে, এই জন্য এটা হচ্ছে কি? আদি স্বরলোপ। এখন আসেন একটা উদাহরণ, ধরেন আমি বললাম যে সুবর্ণ, সুবর্ণ থেকে শব্দটা হয়ে গেলে কি? স্বর্ণ। এখন আপনি নর্মাল কনসেপ্ট একটা জিনিস চিন্তা করেন, সুবর্ণ, এই যে এখানে বয়ের সাথে একটা স্বরেয় উজ্জ আছে, কারণ এটা তো যুক্ত ব্যঞ্জনের নাই, কিন্তু এইখানে দেখেন বটা যখন ফলাকারে চলে আসছে, আমি কিন্তু আগেই বলছি যুক্ত ব্যঞ্জনে থাকলে আর কোনো স্বর থাকে না, তার মানে এইখানে মাঝখানে একটা স্বরেয় স্বর আছে, কিন্তু এখানে যুক্ত ব্যঞ্জন হয়েছে, দ্যাট ইজ ওয়াই এখানে আর কোনো স্বর নাই। তো তার মানে এই স্বরটা মাঝখান থেকে লোপ পাইছে, তার মানে এটা হচ্ছে মধ্য স্বরলোপ। এটা কি? এটা আমাদের অবশ্যই মধ্য স্বরলোপ। এরপর আসেন আমি লিখলাম আশা, এখন আশা থেকে শব্দটা হয়ে গেল কি? আশ। এখন দেখেন এই যে শেষে যে আকারটা আছে, এই আকারটা এখানে আর নাই, বাদ পড়ছে, তার মানে শেষ থেকে স্বরটা লোপ পাইছে, তার মানে এটা হচ্ছে অন্তঃস্বরলোপ। অর্থাৎ স্বরাগমের ঠিক বিপরীতটা স্বরলোপ বা সম্প্রকর্ষ। আমাকে একটু বলেন তো 10 নম্বর পয়েন্টটা বুঝছেন কিনা, বা এমন কোনো উদাহরণ আছে যেটা আপনি বুঝেন নাই? এমন কোনো উদাহরণ আছে যেটা আপনি বুঝেন নাই বলেন তো? এরকম আরো উদাহরণ এখানে তো একটা দিছি, যেমন আগুরু, এই আগুরু থেকে শব্দটা হয়ে গেল কি? আগ্রু। এখন আপনি খেয়াল করে দেখেন আগুরু থেকে যখন শব্দটা আগ্রু হয়ে গেল, তখন আপনি দেখেন এই যে এখানে গয়ের সাথে রস্যুকারটা আছে আগুরু, এখন এখানে এই আগ্রু, এখানে কিন্তু এই রস্যুকারটা কিন্তু এখানে আসছে, এই রস্যুকারটা কিন্তু এখানে আর নাই, বুঝছেন? তার মানে মাঝখান থেকে স্বর লোপ পাইছে। সুবর্ণ থেকে স্বর্ণ বুঝি নাই ভাই, যখন কোনো বর্ণ যুক্ত ব্যঞ্জনে থাকে না তখন সেখানে প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে স্বরেয় ধ্বনি উজ্জ থাকে, সেই হিসাবে এই বটা যেহেতু যুক্ত ব্যঞ্জনে নাই, তার মানে এখানে স্বরেয় ধ্বনি উজ্জ আছে। কিন্তু যখন এই স্বর্ণ যখন হয়েছে তখন এই বফালাটা যুক্ত ব্যঞ্জনে চলে আসছে, আর যুক্ত ব্যঞ্জনে যখন চলে আসে তখন সেখানে আর কোনো স্বর থাকে না, তার মানে এখানে যুক্ত ব্যঞ্জনে নাই স্বর ছিল, এখানে
স্বর বাদ গেছে এবং স্বরটা মাঝখান থেকে বাদ গেছে, এই জন্য এটাকে বলা হয় এটা হচ্ছে মধ্য স্বরলোপ। ওকে, এটা হচ্ছে মধ্য স্বরলোপ। ফাহিম শাহরিয়ার এবার বুঝছেন কিনা বলেন? ওকে, তাহলে আমাদের মোটামুটি স্বরলোপের যে ব্যাপার এটা আমাদের মোটামুটি ক্লিয়ার। ওকে, 11 নম্বর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অসমীকরণ। অসমীকরণ, অসমীকরণ খুব সহজ। ধরেন একটা সমীকরণের বিপরীত হচ্ছে অসমীকরণ। ধরেন আমি বললাম যে পট, একটু ভালো করে বুঝেন, ধরেন আমি বললাম যে পট, এখন এই পট যোগ পট, এই পট যোগ পট এখান থেকে কি হবে? ফটাফট। পট যোগ পট এখান থেকে পটাফট। তাহলে দেখেন এই যে এখানে পট আর পট, এই দুটোর মাঝখানে একটা আসর যুক্ত হলে কিন্তু অসমান হয়ে যায়। এখন দেখেন এখানে কিন্তু অসমান হয়ে গেছে, যেমন ফটা আর এখানে হচ্ছে ফট, এখানে কিন্তু সমান ফট ফট। এই ফট ফট থেকে যখন অসমান হয়ে যায়, যেমন এখানে হচ্ছে পটা, এরপর হচ্ছে ফট, এখন ফটা একটা শব্দ, ফট আর একটা শব্দ, ডিফারেন্ট ডিফারেন্ট শব্দ। এরকম এগুলোকে বলা হয় অসমীকরণ। যেমন ঘপা গপ, ঝপা জপ, ঢপা ডপ, ফলাফল, হ্যাঁ এই টাইপ যেগুলো আছে এই সবগুলো হচ্ছে অসমীকরণ। এটা আপনারা পারবেন, এটা একদম ইজি। বানানের সেকেন্ড আরেকটা ক্লাস নিতে চাইছিলেন, নিলে খুব ভালো হতো। বানানের আরেকটা ক্লাস নিতে চাইছিলাম, বানান তো আমরা একটা ক্লাসে পড়াই, আরেকটা ক্লাস নিতে চাইছিলাম, আমার তো মনে পড়তেছে না, হয়তো একটা ক্লাসে কমপ্লিট হয়েছে এই জন্য আর দ্বিতীয় ক্লাস লাগে নাই। তবে আমি দেখবো যে কতটুকু পড়ানো হয়েছে, তাই না? আর তাছাড়া বানানোর উপর আমার যে বানানবিদ্যা বইটা আছে ওটা নিলে আপনি একদম প্রো হয়ে যাবে, সব কিছু একদম নিয়ম বাই নিয়ম ইয়ে করে দেওয়া আছে, সুতরাং ওইটা পড়লে আমার মনে হয় না যে আর কোনো জিনিস বাকি থাকবে। ওকে, আচ্ছা, ওকে বুঝছেন? আচ্ছা, তাহলে 11 নম্বরের যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের অসমীকরণ। অসমীকরণটা আমাদের কাছে ক্লিয়ার। ওকে, 12 নম্বরটা হচ্ছে অভিশ্রুতি। অভিশ্রুতি সাধারণত ইয়া এবং উয়া প্রত্যয়যুক্ত শব্দ, ইয়া এবং উয়া এই দুটো প্রত্যয়যুক্ত শব্দ যদি সাধুরীতি থেকে চলিত রীতি হয়, কিসে থেকে ভাই? সাধু থেকে যদি কি হয়? চলিত, তাহলে সেটা হচ্ছে অভিশ্রুতি। ব্যাপারটা ভালো করে বুঝেন। যেমন আমি বললাম বলিয়া, এখানে কোন প্রত্যয় যুক্ত আছে? ইয়া প্রত্যয়। বলিয়া কি সাধুরীতির শব্দ না চলিত রীতির শব্দ? সাধুরীতির শব্দ। তাহলে বলিয়া থেকে বলে কোন ধরনের ধ্বনি পরিবর্তন? অভিশ্রুতি। এরকম করিয়া থেকে করে, ধরিয়া থেকে ধরে, ভরিয়া থেকে ভরে, মারিয়া থেকে মারে, তার মানে এই টাইপ যতগুলো আছে সবগুলো হচ্ছে অভিশ্রুতি। সবগুলো কি? অভিশ্রুতি। যেমন আসেন মাছুয়া, মাছুয়া মানে হচ্ছে যে মাছ ধরে, তার মানে এখানে কোন প্রত্যয় যুক্ত আছে? উয়া প্রত্যয়। তাহলে মাছুয়া থেকে হয়ে গেল কি? মেছো, তার মানে এখানে উয়া প্রত্যয় যুক্ত সাধুরীতির শব্দ থেকে চলিত রীতির শব্দ। তার মানে সাধুরীতির শব্দ থেকে চলিত রীতির শব্দ হলে এবং সেখানে যদি ইয়া অথবা উয়া এই দুটো প্রত্যয় যদি থাকে, তার মানে সেটা হচ্ছে অভিশ্রুতি। আমাকে একটু বলেন তো, এই 11 নম্বর অসমীকরণ এবং 12 নম্বর অভিশ্রুতি কি ক্লিয়ার? আমাকে একটু বলেন তো, 11 নম্বর অসমীকরণ এবং 12 নম্বর অভিশ্রুতি কি ক্লিয়ার? ওকে, 11-12 ডান। 11টা আরেকবার বুঝেন। 11টা খুব সিম্পল। ফল পট পট দুইটা সমান শব্দ, এটাকে অসমান করে দিছি। এখানে আসছে পটা, এখানে আসছে পট, এখানে দুইটা সিমিলার শব্দ পট পট, এখানে আসছে পটা পট, অসমান হয়ে গেছে। পটাপট, ঘপাগপ, ঝপাঝপ, ঢপাঢপ সবগুলো অসমীকরণ। ওকে, যেবা আশা করি বুঝছেন। ওকে আসেন 13 নাম্বার। 13 নাম্বার আমরা পড়বো স্বরসঙ্গতি। 13 নাম্বার কি? 13 নাম্বার আমরা পড়বো স্বরসঙ্গতি। ওকে আচ্ছা, তো স্বরসঙ্গতি একটু ভালো করে খেয়াল করেন। তো স্বরসঙ্গতি মানে হচ্ছে স্বরটা কেবল রূপের পরিবর্তন করবে। যেমন খেয়াল করেন, ধরেন আমি লিখলাম মূলা, এখন এখানে শেষে কোন স্বর আছে? আসর। মূলা থেকে শব্দটা যখন হয়ে যায় কি? মূলো, তখন দেখেন এই আকারটা ওকার হয়ে গেছে। এরকম মানে স্বরটা শুধু তার রূপের পরিবর্তন করবে, এটা হচ্ছে স্বরসঙ্গতি। আচ্ছা এখন আসেন আমরা এই স্বরসঙ্গতিতে দেখি, একটা হচ্ছে প্রগত স্বরসঙ্গতি, একটা হচ্ছে পরাগত স্বরসঙ্গতি, একটা হচ্ছে মধ্যগত স্বরসঙ্গতি, আর একটা হচ্ছে অন্যান্য স্বরসঙ্গতি। এটা 4 ধরনের। এখন বলার অপেক্ষায় রাখেন, আমরা এগুলো জানি। প্রগত মানে শেষে পরিবর্তন হবে, পরাগত মানে শুরুতে পরিবর্তন হবে, মধ্যগত মানে মাঝে পরিবর্তন হবে, অন্যান্য মানে দুই দিকে পরিবর্তন হবে। কিছু উদাহরণ দিই, তাহলে আরো ভালো করে বুঝবেন। বা অসমীকরণটা আরেকবার বুঝেন। অসমীকরণ তো ধ্বনি পরিবর্তনের সবচেয়ে সহজ, এটা থেকে পরীক্ষাতে প্রশ্নই আসে না, কারণ এটা সবচেয়ে সহজ। এটা যদি একটা বাচ্চা বলা হয় 1-2-তে পড়ে, ওরও যদি বলে যে ঘপাগপ, ফলাফল, ঝপাঝপ, ঢপাঢপ, খপাখপ, ফলাফল, হ্যাঁ এগুলো কোন ধরনের, ও বলবো অসমীকরণ। এটা যদি ওরা একবার বলো এমনিতে মনে রাখবে। অসমীকরণটা হচ্ছে, আমি বললাম ফল, এরপর হচ্ছে ফল। এখন এখানে দুইটা সমান শব্দ, তো সমান এটার বিপরীত হচ্ছে অসমান,
আর অসমান থেকে অসমীকরণ। এখন এই ফল ফল মিলে যদি হয় ফলাফল, তাহলে এখানে এই ফলা এটা একটা শব্দ, ফল এটা একটা শব্দ। এখন এখানে কি আর সিমিলার শব্দ আছে? এটা কি সমীকরণ না এটা অসমীকরণ? এটা অবশ্যই অসমীকরণ, তার মানে এটা অসমীকরণ, শেষ। ওকে, আসেন এখন প্রগত মানে কি আপনাদের কি মনে আছে? প্রগত স্বরসঙ্গতি হচ্ছে যেখানে শেষে পরিবর্তন হবে। যেমন একটু আগে যেটা লিখছি, মূলা থেকে শব্দটা হয়ে গেল কি মূলো। এখন দেখেন তো এখানে পরিবর্তনটা কিন্তু শেষ হয়েছে, এই জন্য এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে কি প্রগত স্বরসঙ্গতি। তুলা থেকে শব্দটা হয়ে গেল কি তুলো, তার মানে এখানেও শেষে পরিবর্তন করছে, তার মানে এটা হচ্ছে কি প্রগত স্বরসঙ্গতি। আসেন পরাগত স্বরসঙ্গতিটা কি? এটা শুরুতে হবে। যেমন দেখেন দেশি, এই দেশি থেকে শব্দটা হয়ে গেল কি দেশি। এখন দেখেন এই যে শেষের ইকার আর শেষে ইকারটা ঠিক আছে, কিন্তু শুরুতে যে একার আছে এই একারটা এসে এখানে পরিবর্তন হয়েছে, ইকার হয়েছে। তার মানে এখানে আপনি যদি খেয়াল করে দেখেন যে প্রথমে যে শর্টটা আছে প্রথমে পরিবর্তন হয়েছে, এই জন্য এটাকে বলা হয় এটা হচ্ছে পরাগত। এরকম আরও হতে পারে লেখি, লেখি থেকে শব্দটা কি হয়ে গেল লিখি, তার মানে এখানে দেখেন একারটা এখানে ইকার হয়ে গেছে, শুরুতের একারটা এখানে ইকার হয়ে গেছে, তার মানে এটাকে বলা হয় এটা হচ্ছে পরাগত। আসেন মধ্যগতটা কি? ধরেন আমি লিখলাম জিলাফি, এখন জিলাফি থেকে শব্দটা হয়ে গেল কি জিলিফি। ওকে, এবার তুমি একটু খেয়াল করে দেখো এখানে রিকার ঠিক আছে, পরের রিকার ঠিক আছে, কিন্তু মাঝখানে দেখেন আকারটা এখানে এসে ইকার হয়ে গেছে, তার মানে এখানে পরিবর্তনটা মাঝখানে হয়েছে। সো মাঝখানে যখন স্বরের পরিবর্তন হয়েছে তখন সেটাকে বলা হয় সেটা হচ্ছে মধ্যগত স্বরসঙ্গতি। তখন সেটাকে কি বলে? সেটাকে বলা হয় সেটা হচ্ছে মধ্যগত স্বরসঙ্গতি। ওকে, তখন সেটাকে বলা হয় কি সেটা হচ্ছে মধ্যগত স্বরসঙ্গতি। আচ্ছা, এরপর আসুন অন্যান্য স্বরসঙ্গতি। তো অন্যান্য স্বরসঙ্গতিটা কি একটু ভালো করে বুঝেন। অন্যান্য স্বরসঙ্গতি হচ্ছে যেমন আসেন আমি লিখলাম যে মুজা, এই মুজা থেকে শব্দটা হয়ে গেল কি, হ্যাঁ দেখেন মুজা থেকে শব্দটা হয়ে গেল কি মুজো, মুজো। এখন দেখেন এই যে এখানে উকার এখানে ওকার হয়ে গেছে, আবার এখানে আকার এখানে ওকার হয়ে গেছে, অর্থাৎ দেখেন মুজা থেকে মুজো যখন হয়েছে তখন দুই দিকেই পরিবর্তন হয়ে গেছে, দুই দিকে কি হয়েছে পরিবর্তন হয়েছে। যখন দুই দিকে পরিবর্তন হয় তখন সেটাকে বলা হয় সেটা হচ্ছে অন্যান্য স্বরসঙ্গতি। সেটা কি? সেটা হচ্ছে অন্যান্য স্বরসঙ্গতি। আমাকে একটু বলেন তো 13 নম্বর যেই স্বরসঙ্গতির যে ব্যাপারটা এটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন। 13 নম্বর স্বরসঙ্গতির যে ব্যাপারটা এটা ক্লিয়ার কিনা বলেন। অর্থাৎ প্রগত মানে শেষে পরিবর্তন হবে, পরাগত মানে শুরুতে, মধ্যগত মানে মাঝে পরিবর্তন হবে, অন্যান্য মানে দুই দিকেই পরিবর্তন হবে, দুই দিকেই পরিবর্তন হবে। আমাকে একটু বলেন যে ক্লিয়ার কিনা। 13 নম্বর কি ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। ওকে, এরপর আসলে আমরা একটু আলোচনা করব 14 নম্বর এবং সর্বশেষ পয়েন্ট। 14 নম্বরটা হচ্ছে কি অপিনিহিতি। অপিনিহিতি 14 নম্বর হচ্ছে কি অপিনিহিতি। অপিনিহিতি অপিনিহিতিতে কনসেপ্ট হচ্ছে এরকম যে আগের রস্বই অথবা রস্বাউ যদি আগের না পরের, দেখেন ভালো করে বুঝেন, আমি বললাম যে পরের রস্বই অথবা রস্বাউ যদি আগে আসে, কোথায় আসে? আগে আসে। পরের রস্বই অথবা রস্বাউ যদি আগে আসে, পরের রস্বই অথবা রস্বাউ যদি আগে আসে তখন আমরা সেইটাকে বলবো সেটা হচ্ছে অপিনিহিতি। যেমন আসো আমি বললাম আজি, আচ্ছা এখন বলেন তো আজিতে কি ঝয়ের পরে রস্বইটা আছে না? দেখেন আজ ই, ইটা পরে আছে। এখন দেখেন এখান থেকে শব্দটা যখন আইজ হয়ে যায় তখন দেখেন তো এই যে এখানে যে পরের ইকারটা আছে এই ইকারটা এখানে আগে চলে আসছে, তার মানে এটা হচ্ছে অপিনীতি। আসেন হতে পারে সাধু, এখন সাধু থেকে শব্দটা হয়ে গেল কি সাউদ। এখন দেখেন এই যে এখানে উকারটা কিন্তু পরে আছে, এই পরের উকারটা এখানে আগে চলে আসছে, অর্থাৎ পরের ইকার অথবা উকার যদি আগে আসে সেটাকে বলা হয় সেটা হচ্ছে অপিনিহিতি। পরের ইকার অথবা উকার যদি আগে আসে তাহলে সেটাকে বলা হয় সেটা হচ্ছে অপিনিহিতি। একটু বলেন তো যে অপিনিহিতিটা কি ক্লিয়ার? অপিনিহিতিটা কি ক্লিয়ার? পরের ইকার উকার সবাই একটু রেসপন্স করেন।
ওকে, অপিনিহিতি ক্লিয়ার? সাদিয়া, না সাদিয়া আরেকটা নিয়ম আছে অপিনিহিতির, সেটা হচ্ছে মনে রাখবেন এই টাইপ যখন দেখবেন, ধরেন কন্যা, এই যে কন্যা, এই কন্যার আগে মানে এই সমস্ত জায়গাগুলোতে যদি নতুন করে রস্বই চলে আসে, কন্যা থেকে কন্যা, দেখেন এটা হচ্ছে অপিনিহিতি। এগুলো আলাদাভাবে মনে রাখবেন। বন্যা, এখানে দেখেন যুক্ত ব্যঞ্জন আছে, মানে দুইটা বর্ণ যখন দ্বিত্ব উচ্চারিত হয়, এরকম বর্ণের আগে যদি নতুন করে রস্বই আসে, যেমন বন্যা থেকে বন্যা, এটাও অপিনিহিতির উদাহরণ। যেমন রাজ্য থেকে রাজ্য, এটাও কি রাজ্য থেকে রাজ্য, এটাও অপিনিহিতির উদাহরণ। ওকে, তাহলে অপিনিহিতির উদাহরণগুলো আমরা মনে হয় বুঝতে পেরেছি। দুটা ডাবল ব্যঞ্জন যদি থাকে, যেমন কন্যা, এখানে দুইটা ন, এই দুটো নয়ের আগে যদি নতুন করে একটা রস্বই আসে, নতুন করে যদি একটা রস্বই আসে, সেটা হচ্ছে অপিনিহিতি। সেটা কি অপিনিহিতি? আমাকে একটু বলেন এই নিয়মটা বুঝছেন কিনা। এই নিয়মটা জাস্ট এভাবে মনে রাখবেন যে দুটো মানে সিমিলার ব্যঞ্জন বর্ণ যদি আগে আসে, তাহলে সেটাকে বলা হয় সেটা হচ্ছে অপিনিহিতি। আমাকে একটু বলেন তো এতটুকু পর্যন্ত কি আপনারা কি ক্লিয়ার? ব্যাপারটা কি বুঝতে পারছেন? ক্লিয়ার কিনা একটু বলেন। জি বুঝছি, ওকে, সবাই একটু রেসপন্স করেন। তাহলে আমরা একটু পরের টপিকে চলে যাই। ওকে আসেন, তো আমরা এখন আলোচনা করব বাচ্য। বাচ্যকে ইংরেজিতে বলা হয় বয়েস। বয়েস কি আপনারা সবাই জানেন, বাক্যের প্রকাশভঙ্গি। এখন বাচ্য সাধারণত 4 ধরনের হয়, একটা কর্তৃবাচ্য, আরেকটা কর্মবাচ্য, আরেকটা ভাববাচ্য, আরেকটা কর্মকর্তৃবাচ্য, আরেকটা কি কর্ম কর্তৃবাচ্য। একটু মনোযোগ দেন, আমি 4 ধরনের বাচ্য আপনাকে খুব সহজে বুঝাই দিচ্ছি। আপনি একটু মনোযোগ দেন, দেখেন আমি আপনাকে 4 ধরনের বাচ্য খুব সহজে বুঝাই দিতেছি। এখন কর্তৃবাচ্য মানে কি? ধরেন আমি বললাম যে রহিম বই পড়ে, রহিম বই পড়ে। এখন রহিম বই পড়ে, আপনি এখানে একটু খেয়াল করে দেখেন, রহিম বই পড়ে, এখানে রহিমের প্রায়োরিটিটা আগে, মানে কর্তা। আমাকে একটু বলেন তো যে এই বাক্যে কর্তাকে রহিম। এখন আপনি দেখেন কর্তৃবাচ্য সবসময় মনে রাখবেন, কর্তার পরিবর্তন করলে এই ক্রিয়াটার পরিবর্তন হবে, কর্তার পরিবর্তন করলে ক্রিয়ার পরিবর্তন হবে। যেমন আমি যদি বলি রহিম বই পড়ে, এখন এই জায়গাতে আমি যদি বলি এই রহিমের পরিবর্তে আমি যদি বলি সে, এখন কি আমি বলবো সে বই পড়ে? আচ্ছা ঠিক আছে, সে বই পড়ে। কেন হয়েছে? কারণ এই রহিম আর সে দুটোই নাম পুরুষ। এখন এই সে যা না দিয়ে আমি যদি বলি আমি, ধরেন আমি বললাম আমি বই, এখন বলেন পরে হবে না পরি হবে? বলেন তো পরে হবে নাকি পরি হবে? এখন হবে পরি। তাহলে কর্তৃবাচ্যের কনসেপ্টটা হচ্ছে এরকম যে যখন আপনি কর্তার পরিবর্তন করবেন, তখন দেখবেন যে অটোমেটিক ক্রিয়ার পরিবর্তন হয়ে যাবে। অটোমেটিক কি হয়ে যাবে? ক্রিয়ার পরিবর্তন হয়ে যাবে। আমি মনে হয় ব্যাপারটা বুঝাইতে পারছি। যখন কর্তার পরিবর্তন করবেন তখন ক্রিয়ার পরিবর্তন হবে। ওকে, ব্যাপারটা বুঝছেন? আচ্ছা ওকে, বুঝছেন কিনা আমাকে একটু বলেন। ওকে, এইবার আসেন কর্মবাচ্যটা আপাতত একটু বাদ দিলাম, আসেন ভাববাচ্যে যাই। তো ভাববাচ্য হচ্ছে মানে আপনি যাই পরিবর্তন করেন ক্রিয়ার কখনো পরিবর্তন হবে না। ভাববাচ্যে আপনি যাই পরিবর্তন করবেন আপনি মনে রাখবেন যে কখনো কি হবে না, ক্রিয়ার পরিবর্তন হবে না। যেমন আসেন আমি বললাম এবার মাছ ধরা যাক, এবার মাছ ধরা যাক। এখন দেখেন আপনি বললেন যে এবার মাছ ধরা যাক। এখন দেখেন এখানে আপনি যাই পরিবর্তন করেন, আমি বললাম যে এবার মাছ ধরা যাক, এই মাছের জায়গায় আমি যদি বলি এবার পানি ধরা যাক, তা দেখেন এই যাক ক্রিয়ার কোনো পরিবর্তন হচ্ছে না। আমি যদি পানি না বলে যদি বলি এবার তোমাকে ধরা যাক, তাহলে এই যে দেখেন তোমাকে, তাও কোনো পরিবর্তন হচ্ছে না। দেখছেন, তার মানে কি যাক ক্রিয়ার কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ আপনি ভাববাচ্যের ক্ষেত্রে যাই পরিবর্তন করেন ক্রিয়ার পরিবর্তন হবে না, যে কোনো। হ্যাঁ, আপনি ধরার জায়গায় যদি বলেন নেওয়া, যে এবার পানি নেওয়া যাক, তাও দেখেন যাক ক্রিয়ার পরিবর্তন হচ্ছে না। তার মানে এটা হচ্ছে ভাববাচ্য। তাহলে কর্তৃবাচ্য বুঝলাম, যেখানে কর্তার পরিবর্তন করলে ক্রিয়ার পরিবর্তন। ভাববাচ্যে কোনো কিছুর পরিবর্তন হয় না। কর্মবাচ্য হচ্ছে কি জানেন, একটা কর্মপদ থাকে, মানে একটা কর্ম থাকে। আমরা তো জানি কর্ম কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়, এবং তৃতীয় বিভক্তি থাকে। তৃতীয় বিভক্তি কি মনে আছে? দ্বারা দিয়ে কর্তৃক। যেমন দেখেন আমি বললাম যে
রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়েছে। এখন দেখেন রচিত হয়েছে কি প্রশ্ন করেন, কি রচিত হয়েছে? উত্তর হচ্ছে গীতাঞ্জলি, তার মানে কর্ম আছে। এরপর দেখেন তো এই যে কর্তৃক তৃতীয় বিভক্তি আছে না নাই? আছে, তার মানে এটা হচ্ছে কর্মবাচ্য। তার মানে কি এটা হচ্ছে কর্মবাচ্য। এখন আচ্ছা বলেন তো, আমি যদি বলি, শুধু যদি এটা বলি যে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করেছে, একটু ভালো করে খেয়াল করুন, রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করেছে, তখন এটা কিন্তু আর কোনোভাবেই কিন্তু কর্মবাচ্য হবে না। কেন হবে না ভাই? কারণ এখানে কিন্তু তৃতীয় বিভক্তি নাই, এবং এখানে আপনি কর্তার পরিবর্তন করলে ক্রিয়ার পরিবর্তন হবে। রবীন্দ্রনাথের জায়গায় যদি বলি আমি গীতাঞ্জলি রচনা করেছে না করেছি, এখন কিন্তু করেছে ক্রিয়া হয়ে যাবে করেছি। তার মানে এইখানে এই কর্তৃক থাকছে, এবং এখানে কিন্তু কর্তৃক নাই। তার মানে কর্মবাচ্য আমার মনে হয় বুঝতে পারছেন। আমাকে একটু বলেন তো কর্মবাচ্য বুঝছেন কিনা, একটা একটা করে বুঝেন, আমরা একটা একটা করে আগাবো। আর সর্বশেষ আরেকটা আছে, সেটা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। আমাকে একটু বলেন যে কর্মবাচ্য বুঝছেন কিনা, বুঝছেন? তার মানে রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়েছে, এটা কর্মবাচ্য। কিন্তু কর্তৃক বাদ দিয়ে যদি বলি রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করেছে, তখন কিন্তু আবার কর্তৃবাচ্য। স্যার ক্লাসগুলো সারা বছরই রেকর্ড থাকবে? জি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ রেকর্ড থাকবে, আপনারা দেখতে পারেন। এবং কখনো অনাকাঙ্ক্ষিত যদি কোনো প্রবলেম হয়, যে কথাটা আমি বারবার বলি, আমার আইডি ডিজেবল হয়ে গেছে, আমার ক্লাসগুলো অটোমেটিক ফেসবুক রিমুভ করে দিচ্ছে, তখন সেই দায়ভার আমার নাই, আমি ক্লাস ধরবও না। কিন্তু যদি অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যা হয়, সেটা দায়ভারও আমি নিব না। ব্যাপারটা বুঝতে পারতেছেন? এখানে সারা জীবন আমি ক্লাসগুলো রেখে দিব, আমার ডিলিট করার কোনো দরকার নাই। কিন্তু ফেসবুকে কোনো একটা আপডেট দিল, ভিডিও সবগুলো চলে গেল, আমার আইডি ডিজেবল হয়ে গেল, আমার আইডি প্রবলেম হলো, ভিডিও ডিলিট হয়ে গেল, ভিডিও চলে গেল, তখন সেই দায়ভার আমি আর নিব না, বুঝছেন? মানে আমি ধরবো না ভিডিও, আজীবন এখান থেকে দেখতে পারবেন। অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যা হলে সেটা আবার আমি জানি না, কারণ সমস্যা তো আর আমাকে বলে কয়ে আসবে না যে আমি আপনাদেরকে অ্যালার্ট করে দেব। আচ্ছা এখন আসেন, এটা মোটামুটি আমাদের ক্লিয়ার। এরপর আসেন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। খুব সিম্পল, অর্থাৎ যেখানে কর্ম কর্তার মতো কাজ করে, যেখানে কর্ম কর্তার মতো কাজ করে, যেখানে কর্ম কর্তার মতো কাজ করে, একদম সহজ জিনিস, যেখানে কর্ম কর্তার মতো কাজ করে। যেমন আমি বললাম এ কলমে ভালো লেখা হয় না বা যায় না। এখন দেখেন এই বাক্যে কলম কি কর্তা না কর্ম? নর্মালি সে কিন্তু কর্ম, কলম কিন্তু কর্তা হইতে পারে না। কিন্তু দেখেন কলম কর্তা এমন ভাব ধরতেছে যে সে নিজে নিজে লেখার কাজটা করে, কিন্তু কলম তো আসলে কখনো নিজে নিজে লেখে না। কলম তো অন্যের মধ্যে কেউ একজন কলম দিয়ে লিখতে হয়। আমি বললাম যে সাইকেলটা বা সাইকেল দ্রুত চলছে, এখন সাইকেল দ্রুত চলছে, আপনি দেখেন সাইকেল কিন্তু কর্ম, এখন কর্ম কিন্তু কর্তার মতো কাজ করতেছে, অথচ সাইকেল কিন্তু নিজে নিজে চলতে পারে না। এখানে কলম কিন্তু নিজে নিজে লিখতে পারে না, সাইকেল কিন্তু নিজে নিজে চলতে পারে না, কেউ একজন তাকে চালায়, কিন্তু কর্তার কোনো ভূমিকা নাই। কর্মই যেখানে ডিরেক্ট কাজ করে, বাক্যের ভাবটা যখন এমন বুঝায় কর্ম ডিরেক্ট কাজটা করে, তখন সেটাই তো বলা হয়, সেটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্য। এবার আমাকে বলেন যে এই 4 ধরনের বাচ্য ক্লিয়ার কিনা? কর্মবাচ্যে কি তৃতীয় বিভক্তি থাকতেই হবে? ব্যাপারটা আসলে এরকম না, তবে আমাদের পরীক্ষাতে যেগুলো আসে অলমোস্ট সবগুলোতেই তৃতীয় বিভক্তি যুক্ত থাকে। ওকে, আমাকে একটু বলেন তো যে আপনারা কি এতটুকু পর্যন্ত কি বুঝতে পেরেছেন? আমাকে একটু ঝটপট একটু বলেন। ভাইয়া আমি নিজস্ব প্রবলেমের কারণে সমাজের ক্লাসটা রেকর্ড করছি, তারপর সমাজে ভালো করে বুঝতে পারিনি, বুঝিনি আপনার কথাটা। আচ্ছা বুঝছেন? ওকে ফাইন, তাহলে আমাদের মোটামুটি এটা শেষ। এইবার আসেন আমরা একটু আলোচনা করব বচন। ওকে, আমাকে একটু বলেন বচন। সর্বশেষ আমরা আলোচনা করব কি বচন। ওকে, এবার আসেন আমি আপনাদেরকে একদম সহজ করে বলি ভাই, ছোটবেলায় এগুলো আমরা সবাই পড়ছি, এক বচন বহু বচন কি, ছেলেগুলো এটা বহু বচন, ছেলেরা এটা বহু বচন, তারপর হচ্ছে কি আমি এটা এক বচন, ছেলে এটা এক বচন, এক বচন বহু বচন এগুলো আমরা পানি। কিন্তু ব্যাপারটা হচ্ছে সাধারণত পরীক্ষাতে যে ধরনের প্রশ্নগুলো আসে, এই ধরনের প্রশ্নগুলো আপনাকে বুঝতে হবে। যেমন পরীক্ষাতে প্রশ্ন আসে অপ্রাণীবাচকের ক্ষেত্রে, আপনার জাস্ট যেটা পরীক্ষাতে আসবে আমি আপনাকে ওইভাবে পড়াচ্ছি যে অপ্রাণীবাচকের ক্ষেত্রে কোন কোন বচনগুলো বসে, অপ্রাণীবাচকের ক্ষেত্রে কোন কোন বচনগুলো বসে। এরকম বসে কি গ্রাম, এরকম বসে কি ব্রজ, এগুলো বসে। এখন আসেন আমি আপনাকে এই জিনিসটা একটু ক্লিয়ার করি।
যেমন আমি একটা উদাহরণ দিলে আপনি আরো ভালো বুঝবেন। যেমন আমি বললাম গুণ, মানুষের অনেক গুণ আছে, আমি বললাম যে গুণগ্রাম। এখন দেখেন এটা কিন্তু অপ্রাণীবাচকের ক্ষেত্রে বসছে, গুণগ্রাম এগুলো অপ্রাণীবাচকের ক্ষেত্রে সাধারণত বসে থাকে। আবার দেখেন আপনাকে বুঝতে হবে কোনটা কিসের ক্ষেত্রে বসে। আবার দেখেন প্রাণীর ক্ষেত্রে কোনটা বসে, প্রাণীর ক্ষেত্রে কোনটা বসে, প্রাণীর ক্ষেত্রে হতে পারে যে কুল বসে, কুল, সব বসে, হতে পারে যে সকল সমূহ বসে, এগুলো হচ্ছে প্রাণীর ক্ষেত্রে বসে। যেমন দেখেন আমি বললাম যে গুরুকুল মানে অনেক গুরু, হ্যাঁ আমি বললাম যে পাখি সব, তার মানে দেখেন এখানে কি পাখি কিন্তু প্রাণী, তার মানে আপনি এখানে বলতে পারেন পাখি সব। আপনি কখনোই কিন্তু বলবেন না গরু সব, ছাগল সব, এটা কখনো বলবেন গরুকুল, ছাগলকুল বলেন, এটা কখনো বলা যায়? তার মানে আজ আপনার ক্লাসের শেষ, আমাদের জব প্রিপারেশনে বাংলা প্রিপারেশন শেষ হলো না, আপনার জব প্রিপারেশনে বাংলা প্রিপারেশন শেষ হয় না। আমার ক্লাস করলেই যে আপনার শেষ হয়ে গেছে ব্যাপারটা এরকম না। আমার ক্লাস করার পরেও আপনার অনেক প্রবলেম থাকবে। আমার ক্লাস করলেই যে আপনার চাকরি পরীক্ষায় যা যা প্রশ্ন আসবে আপনি দাঁড়াতে পারবেন, ব্যাপারটা মোটেই এমন না। আমার কোর্স করার পর, আমার ক্লাস করার পর আপনাকে পর্যাপ্ত পরিমাণ অনুশীলন করতে হবে, প্রচুর পরিমাণ বই থেকে পড়তে হবে, বিগত সালের প্রশ্ন সলভ করতে হবে, তখন আপনার প্রিপারেশনটা অনেকটা কাভার হয়ে গেছে। একদম আমার ক্লাস করলেই, আমার কোর্স করলেই আপনার শেষ হয়ে গেছে, ব্যাপারটা মোটেই এরকম না। আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনাকে বাসায় পড়তে হবে, আপনাকে বাসায় নোট করতে হবে যে টপিকের সমস্যা। আমার ক্লাস আমি যা যা পড়াইছি, আমি বিশ্বাস করি এখানে অনেকেই আছেন অনেক কিছু বুঝেন নাই, আমি বিশ্বাস করি অনেক কিছু বুঝেন নাই, এবং আপনি বুঝবেন না, এটাই স্বাভাবিক। সবাই সব কিছু বুঝছে এরকম না। কেউ হয়তো আমার কোর্স থেকে 80% মাথায় নিতে পারছে, কেউ 90%, কেউ 50%, বাট তারা আসলে শেষ পর্যন্ত গিয়ে কমপ্লিট করতে পারবে যারা এটাকে পরিপূর্ণভাবে এটার উপর অটল ছিল এবং নিজেরা বাসায় প্র্যাকটিস করছে, তারা। ব্যাপারটা আমার মনে বুঝাইতে পারছে। আচ্ছা ভাই, আমি বুঝাতে চাই যে সিলেবাসটা শেষ হয়েছে এখন। হ্যাঁ সিলেবাস শেষ হয়েছে, সেটা বলতে পারেন সিলেবাস শেষ হয়েছে। আমি যেই টপিকগুলো পড়াই, যা যা পড়াইছি, এর বাইরে থেকে প্রশ্ন আসবে না, এটা আপনি নিশ্চিত থাকেন। আপনার প্রস্তুতি, আমি শেষ করছি আমার সিলেবাস, আমাকে তো আমার কোর্স শেষ করতে হবে। আমার কোর্সের কথা ছিল যে আমি 30টা ক্লাস দিব, এখনও আপনারা জানেন যারা ভর্তি হয়েছে, কিন্তু আমি আজকে 39টা ক্লাস দিয়েছি, আমি 9টা ক্লাস বেশি দিয়েছি। কেন? ধরেন আমি 9টা ক্লাস বেশি দিই নাই, বাদ দেন, আমি 30টা ক্লাস দিছি, ওকে ফাইন। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি আপনাদেরকে সবগুলো জিনিস শেষ করে দেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ। এখন আমি আবার বলছি ভাই, আমার ক্লাস করছেন, একটা ক্লাস করার মানে এই না এই যে আজকে আমি ক্লাসে অনেক কিছু পড়াইতেছি, কিন্তু অনেক জিনিস আছে আপনি ক্লাসে বুঝতেছেন, একটু পর আপনি বুঝবেন না, এই একটু পর বুঝবেন না, এই জন্য আপনি প্রয়োজনে ক্লাসটা আবার দেখবেন, আপনি আবার জিনিসগুলো আবার পড়বেন, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। সাহিত্যের ক্লাসে সবথেকে বেশি মজা পাইছি, গ্রামার যাই হোক ছোটবেলা থেকে মোটামুটি পারতাম, তবে সাহিত্যের অনেক অজানা জিনিস আপনার ক্লাসে জানতে পেরেছি। আসলে সাহিত্য অত ডিটেলস পড়াই নাই, সত্যিকার অর্থে সাহিত্য অত ডিটেলস পড়াই নাই। আমি একটা সময় আমার শুধু সাহিত্যের ব্যাচ আলাদা ছিল, পরবর্তীতে আমি সাহিত্যের ব্যাচগুলোকে একসাথ করে ফেলছি, কারণ সাহিত্যের ব্যাচ আলাদা হলে স্টুডেন্টরা ভর্তি হতো না, যে শুধু সাহিত্যের জন্য অনেকে ভর্তি হয় না, তো সবাই চায় সাহিত্য ব্যাকরণ একসাথে, এই জন্য করে দিচ্ছি। তখন আরও অনেকগুলো ক্লাস হইতো সাহিত্যের উপর, তো এবং আগে অনেক ডিটেলস পড়াইতেন, এবং পোলাপাইন এত ডিটেলস ভালো লাগতো, কিন্তু হয়তো আমি অনেক গভীরে চলে যেতাম সাহিত্যে, তো এই জন্য অনেক পোলাপাইনের জন্য হয়তো এত গভীরে চলে গেলে ওদের মানে চাকরি পরীক্ষাতে এত গভীর থেকে হয়তো প্রশ্ন আসেও না। তো আপনাদেরকে যেটা পড়াইছি এটা একদম চাকরির স্ট্যান্ডার্ড পড়াইছি, বাহিরের কোনো কথাবার্তা বলি নাই, বাহিরের কোনো কাহিনী আপনাদেরকে শুনাই নাই, একদম যতটুকু না হইলে না অতটুকুই শুনাইছি, ঠিক আছে? এতটুকুই বলছি। আচ্ছা ঠিক আছে, এখন আমি যেখানে ছিলাম, তার মানে এই তিনটা কিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়? এই তিনটা প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই তিনটা কিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়? প্রাণীর ক্ষেত্রে। এখন আসেন অপ্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয় এরকম কোনগুলো? অপ্রাণী। এই অপ্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয়, এখানেই কথা আছে। যেমন আসেন আবলি, যেমন আমি বললাম গুণাবলী, বিষয়াবলী, পদাবলী, আমি বললাম যে গুচ্ছ, এটা অপ্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন আমি বললাম যে আলোক গুচ্ছ, আমি বললাম যে কবিতা গুচ্ছ। এখন কবিতা গুচ্ছ এটা কি প্রাণী? না, এটা অপ্রাণী। তার মানে আবলি, গুচ্ছ। এরপর আসেন দাম, এই যে দাম আছে, দাম মানে কি? দাম মানে আমি বললাম আমি বললাম যে কুসুম দাম, আমি বললাম যে শৈবাল দাম। তার মানে এই দাম এটা কিন্তু বহুবচন বুঝায় কেবল কিসের ক্ষেত্রে? অপ্রাণীর ক্ষেত্রে। যেমন আসেন মালা, আমি বললাম যে তারকা মালা, আমি বললাম যে অনুষ্ঠান মালা, আমি বললাম যে আলোকমালা। এরপর আসেন হতে পারে যে রাশি, আমি বললাম যে ধুলো রাশি, আমি বললাম যে পত্র রাশি, আমি বললাম যে বালি রাশি। তার মানে এগুলো কিন্তু অপ্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখন এটা কি আপনার মুখস্থ করার দরকার আছে কোনটা অপ্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয়? এটা তো ভাই কমন সেন্স। এগুলো কখনো আপনি বলেন মানুষ বলি, আপনি কখনো বলেন শিক্ষক বলি, আপনি কখনো বলেন ছাত্রগুচ্ছ, কখনো বলেন ছেলে দাম।
এটা কমন সেন্স ভাই, কিছু না, কমন সেন্স। পরীক্ষা প্রশ্ন কোনটা প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয়, কোনটা অপ্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয়, এই আর কিছু না। ওকে, তো আমাকে একটু মোটামুটি বলেন তো যে এইগুলো মোটামুটি আপনাদের ক্লিয়ার কিনা, আমাকে একটু বলেন তো এগুলো একটু ক্লিয়ার কিনা। অর্থাৎ আপনি জাস্ট এটা পড়বেন কোনটা প্রাণীর ক্ষেত্রে, কোনটা অপ্রাণীর ক্ষেত্রে, কোনটা দ্বারা বহুবচন বোঝায়, কোনটা দ্বারা কি বুঝায়, এই জিনিসগুলো আসলে পড়বেন। আসেন কিছু ব্যাপার আপনাকে একটু বুঝাই দিই। যেমন ধরেন আমি বললাম পাকা আম, এখন পাকা আম বলেন এখানে কি বহুবচন বোঝাচ্ছে? না। কিন্তু দেখেন আমি যদি বলি পাকা পাকা আম, তখন কিন্তু বহুবচন বোঝাচ্ছে। অর্থাৎ বিশেষণ পদ দুইবার ব্যবহার হলে সেটা বহুবচন বোঝায়, কিংবা বিশেষ্য পদ। যেমন দেখেন আমি বললাম হাড়ি সন্দেশ, তার মানে কিন্তু এক হাড়ি সন্দেশ। কিন্তু যখন আমি বলি হাড়ি হাড়ি সন্দেশ, তখন কিন্তু অনেকগুলো সন্দেশ। তার মানে এইটা কিন্তু বহুবচন বোঝাচ্ছে। লাল শাড়ি, একটা শাড়ি, লাল লাল শাড়ি, বহুবচন বোঝাচ্ছে। তার মানে এরকম পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে পাকা পাকা আম বলতে কি বোঝাচ্ছে এই বাক্যটা দ্বারা, এই বাক্যটা দ্বারা অবশ্যই কি বোঝাচ্ছে, বহুবচন বোঝাচ্ছে। আমি বললাম বলে বলে হয়রান হয়েছে, আমি যদি বলি তাকে বলে হয়রান হয়েছে, তার মানে একবার বলছি। কিন্তু যদি বলে 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 হয়রান হয়েছে, তার মানে কি অনেকবার বলছি। ঠিক আছে, ওকে। এইবার আসেন মোটামুটি আমাদের এই জিনিসটা ক্লিয়ার। এটা একদম মানে ছোটবেলা একদম বাচ্চামি পড়াশোনা, জাস্ট একটু পড়ে নিয়েন, আর কিছু না। বচন এগুলো খুব ছোট ছোট জিনিস, তো এগুলো থেকে পরীক্ষাতে একদম প্রশ্ন আসে খুব কম। আপনি বচন থেকে যদি দেখেন বিগত 10 বছরের প্রশ্ন হিসাব করলে 10-15টা প্রশ্ন আসে নাই। তো যাই হোক, এখন আসেন আমি একটু গুরুত্বপূর্ণ আমি কিছু কথাবার্তা বলি আপনাদের উদ্দেশ্যে। প্রথম কথাটা হচ্ছে ভাইয়া দেখেন, আমি আপনাদের এখানে একদম বুঝতেই পারতেছেন যে যেহেতু ব্যাকরণের উপর 39টা ক্লাস হয়েছে, ওভারঅল যদি 30টাও ধরি তবুও ব্যাকরণের জন্য অনেক ক্লাস। আপনারা অনেক জায়গাতে অনেক কোর্স কিনছেন, দেখবেন যে সেখানে আসলে বাংলার জন্য কখনোই এতগুলো ক্লাস দেয় না। তার মানে এখানে অনেক ডিটেলস পড়ানো হয়েছে। এখন অনেকেই এখানে আছেন বিসিএস এর, অনেকে আছেন ব্যাংকের, অনেকে আছেন প্রাইমারির। সবাই যদি এই ক্লাসগুলো করতে পারেন তাহলে আমি বুকে হাত দিয়ে বলবো যে আপনার বাংলা প্রস্তুতি শেষ, যদি বুঝে যদি ক্লাসগুলো শেষ করতে পারেন। বাট প্রাইমারি যারা আছেন তারা মনে করেন যে ভাই আমার এত পড়তে হবে না, তাহলে আপনার সিলেক্টিভ টপিক থেকে, সিলেক্টিভ যে টপিকগুলো আছে, আপনার সমাজের প্রবলেম আপনি এখান থেকে সমাজটা দেখে নেন। আপনি যেভাবে ইচ্ছা আপনি ওইভাবে ক্লাসগুলো দেখে নিন, কোনো সমস্যা নেই। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, অর্থাৎ পুরো চাকরির বাজারে, চাকরির যে কোনো জায়গায় চাকরির জন্য আপনি চাকরি পরীক্ষা দিতে গেলে আপনার যাতে আমার এই কোর্স থেকে যাতে পুরোপুরি কমন পড়ে, আমি সেই চেষ্টাটা করছি এবং আমি সেভাবে পড়াইছি। হ্যাঁ, এটা ঠিক যে আমার ব্যক্তিগতভাবে আমার অনেক ব্যর্থতা রয়েছে, আমি সেটা স্বীকার করে নিচ্ছি। আমি হয়তো মাঝে মধ্যে আমার ব্যক্তিগত সমস্যার কারণে, পারিবারিক সমস্যার কারণে, যে কোনো কারণে হয়তো আপনাদের ক্লাসের রুটিন দিয়ে আমি সেভাবে ক্লাস নিতে পারি নাই। মাঝে মধ্যে ক্লাসের দূরত্ব রেগুলার আমি হয়তো বা ক্লাসও নিতে পারি নাই, মাঝে মধ্যে এই প্রবলেম হয়েছে। এবং আমি হয়তো বা আমার ব্যর্থতার কারণে আমার শরীরে কুলাইতেছে না, আমি পারতেছি না, এই জন্য আমি হয়তো বা কোনো ক্লাস চাইলে অনেক বড় করতে পারতাম, আমি সেটা করি নাই, আমি ছোট করে দিছি। আমি চেষ্টা করছি পড়ানোর জন্য, হয়তো ভালো পড়াইতে পারি নাই, হয়তো যেভাবে পড়ানোর দরকার হয়তো বা পড়াইতে পারি নাই। আমি হয়তো বা অনেক জিনিস শুদ্ধ পড়াইতে গিয়ে আমার ভুল হয়ে গেছে, হতেই পারে আমার ভুল হয়ে গেছে, ধরেন আমার ভুল হয়েছে। সব কিছু মিলে একজন মানুষ হিসাবে, নট অনলি টিচার, বাট আমি একজন মানুষ, সেই হিসাবে আমার কিছু ভুল ভ্রান্তি, আমার কিছু ডেডিকেশনের কমতি থাকলেও থাকতে পারে, এবং আমি বিশ্বাস করি ভুল ভ্রান্তি হয়তো হইলেও হয়েছে। আমার কিছু ডেডিকেশনের কমতি থাকলেও থাকছে, আমি বিশ্বাস করি যে আমার ডেডিকেশনের কমতি ছিল। সব কিছু মিলে ওভারঅল আপনাদের কাছে আন্তরিকভাবে আমি ক্ষমাপ্রার্থী। যদি আমার একান্ত কোনো দোষ যদি পেয়ে থাকেন, বা আমার যদি কোনো এই কোর্স পরিচালনার ক্ষেত্রে যদি কোনো দুর্বলতা পেয়ে থাকেন, তাহলে আমি একান্ত ক্ষমাপ্রার্থী। বাট আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি, কারণ আমি আমার প্রত্যেকটা কোর্সে সবচেয়ে বেশি ডেডিকেশন দেওয়ার জন্য চেষ্টা করি। পিছনে একটাই কারণ, যে অনলাইনে কখনোই খারাপ ডেডিকেশন দিয়ে টিকে থাকা যায় না। আজকে আপনি আমার কোর্স করার পর আপনি আরেকজনকে কিন্তু আমার কোর্সের জন্য রেফার করবেন, আপনি আসছেন কিন্তু আরেকজনের মাধ্যমে, কোনো না কারো একজনের মাধ্যমে আপনাকে কেউ একজন সাজেস্ট করছে। এই জন্য আমরা কখনো অনলাইনে, আমি অ্যাটলিস্ট কখনো খারাপ সার্ভিস দিই না, এবং কোনো স্টুডেন্ট বলতেও পারবে না যে আমি কখনো খুব একটা খারাপ সার্ভিস দিচ্ছি। ওই যে মানুষ হিসাবে হয়তোবা কিছু জিনিস হয়তোবা ভুল ত্রুটি হয়ে যায়, কিছু ডেডিকেশনে হয়তো কমতি হয়ে যায়, সারাদিন অফলাইনে ক্লাস নিয়ে এসে আবার আপনাদের ক্লাস নেওয়া, তো এটা অনেকটা আপনাদের অনেকের কাছে এটা হয়তো সম্ভব না। সব কিছু মিলে যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত, এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল, ভালোবাসা রইল। আপনারা চেষ্টা করেছেন, আপনারা আমার সাথে ছিলেন আন্তরিকভাবে, আমি আপনাদের কাছে এই জন্য কৃতজ্ঞ যে আমাকে সময় দিয়েছেন। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, আল্লাহ সহায় হয়েছেন, এবং সুস্থতার সাথে আপনাদের সফলভাবে আপনাদের সবগুলো ক্লাস, যেই পরিমাণ যা ক্লাস দেওয়ার কথা ছিল সেই ক্লাস আলহামদুলিল্লাহ আমি দিলাম, যতগুলো ক্লাস দেওয়ার কথা ছিল ততগুলো ক্লাস দিলাম, এবং এর থেকে বেশি ক্লাস দিয়েছি আলহামদুলিল্লাহ। তো
আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, আপনারা লেগেছিলেন, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এবং সব মিলে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা যদি এখান থেকে যদি ভালো, আপনার কাছে যদি মনে হয় যে আমাদের যে ক্লাস পেমেন্ট, আমাদের যে কোর্স ফি, সেটা অনুযায়ী আপনি অনেক ভালো সার্ভিস পাইছেন, তাহলে আপনি আরেকজনকে আমাদের কোর্সের ব্যাপার বা আমার সম্পর্কে আমাদের কোর্সটা নির্দ্বিধায় আপনি বলতে পারেন। আমাদের অলরেডি আলহামদুলিল্লাহ আপনাদের ব্যাচের পরপর আরেকটা ব্যাচ, সেটা হচ্ছে আমাদের 24তম ব্যাচ। আপনাদের ব্যাচটা হচ্ছে 22তম, 24তম ব্যাচটা কয়েকদিনের ভিতরেই রান হবে। আপনারা ওই কোর্সের সন্ধান আপনাদের বন্ধুবান্ধবী অনেকে আছে তাদেরকে দিতে পারেন। অনেকে আছে অফলাইনে ভর্তি হয়েছেন, আপনারাই অনেকে আছেন যে ভালোভাবে পড়তে পারেন না, বুঝতে পারেন না। তো এই জন্য ব্যাপারটা হচ্ছে আপনারা সেটা অবশ্যই জানিয়ে দিবেন। এবং আমি আপনাদেরকে ভুলে যাব না। আপনারা, আমি আবার একটু বলে দিচ্ছি, সাধারণত আমার স্টুডেন্ট, আমার এই আইডি, এটা আমার পার্সোনাল আইডি, এই যেখান থেকে আমি লাইভ নিচ্ছি এই আইডি, এটা আমার অফিসিয়াল আইডি। এই আইডিতে ফলো করে রাখবেন, এখানে আমার সাথে কানেক্ট থাকতে পারবেন। যদি একান্ত কোনো সমস্যা হয় তাহলে আমাকে আমার আইডিতে নক দিন। বাট আমি খুব একটা সময় পাই না সবার মেসেজ দেখার কিংবা রিপ্লাই দেওয়ার। আর যে তানভীর স্যার যে ফেসবুক পেজটা আছে, এখানে আপনারা কানেক্টেড থাকেন। এবং নিত্য নতুন আরও অনেক ভিডিও আমি আমার এই বাংলা বিদ্যা ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। বাংলা বিদ্যা, বাংলা আর বিদ্যা একসাথে লিখবেন। এই চ্যানেলটা আমি হচ্ছে এই চ্যানেলে মাঝে মধ্যে ভিডিও দিই, তবে ব্যস্ততার কারণে খুব বেশি দিতে পারি না। আর আপনারা আমার আর কোনো জব কোর্সে আপাতত ভর্তি হওয়ার দরকার নেই। অনেকে বলবেন ভাই আপনার রানি আবার যে কোর্সগুলোর দরকার নেই, এই কোর্সেই তো সর্বোচ্চ ভালোটা পড়াইছি, তাই না? যদিও হ্যাঁ, দিন দিন কোর্সগুলো অনেক আপডেট করি। আপনাদের আগের কোর্স থেকে আপনাদের কোর্সে অনেক কিছু আপডেট করছি। আবার আগে অনেক 17, তারপর হচ্ছে আপনার 16, 15তম ব্যাচ, এগুলোতে মানে অনেক কিছু ঘাটতি ছিল, কারণ এগুলো অনেক আগের কোর্স। এগুলোতে হোয়াইট বোর্ডে ক্লাস নিতে অনেক নেটওয়ার্ক, লাইটিং কোয়ালিটি ভালো না, এখন তো অনেক ভালো হয়েছে। তো সামনে আরও ভালো হবে। তো আপনারা এই দুটো জায়গায় আপনারা একটু কানেক্টেড থাকবেন ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি যে আপনারা এই দুটো জায়গায় কানেক্টেড থাকলে আপনারা উপকৃত হবেন। এবং একান্ত কোনো প্রবলেম হলে আমার আইডিতে নাও দিতে পারেন। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এখন আমি মোটামুটি আপনাদের এই হচ্ছে কথাবার্তা, আপনাদের সাথে ফাইনাল কথাবার্তা। আমি আরও একবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আমার কোর্সের ক্লাস, আমার কোর্সের কোনো পিডিএফ আমার অনুমতি ছাড়া কাউকে দিবেন না, এটা আমার নিষেধ। আপনার যদি মনে হয় যে আমার নিষেধ অমান্য করে বা আমার সাথে, আমি হয়তো জানবো না যে আপনি এই কাজ করেছেন, বাট এটার একটা ফিডব্যাক আপনি অবশ্যই পাবেন। তো এই কাজটা কেউ করবেন না। সততার সাথে আপনি দেখেন আপনার কোনো ফ্রেন্ড কেউ সে দেখতে পারতেছে না, তার টাকার প্রবলেম, আমার সাথে যোগাযোগ করবে, আমি অবশ্যই একটা ব্যবস্থা করে দেবো। বাট প্রতারণা করা যাবে না। আর সব মিলে আমার জন্যও দোয়া করবেন। এবং আমার বিশ্বাস যে আপনারা ভালো কিছু করবেন। এবং যারা পরিশ্রমী তারা অবশ্যই সফল হয়, যারা চেষ্টা করে তারা অবশ্যই সফল হয়। আপনার চেষ্টা চালিয়ে যান, যতক্ষণ পর্যন্ত আপনার শরীরে এনার্জি আছে ততক্ষণ পর্যন্ত চেষ্টা চালিয়ে যান, ঠিক আছে? তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আরেকটা ব্যাপার, আমি একটা পোস্ট দিব এই কোর্সের, এখন অনেকেই তো লাইভে যুক্ত হয় নাই বা আমি সবার মতামত নিতেও পারবো না। তো আমার জাস্ট একটা স্যাটিসফ্যাকশনের জন্য আমি একটা পোস্ট দিব আপনাদেরকে, যে এই কোর্সটা করে আপনাদের অনুভূতিটা কেমন সেটা নিয়ে আপনারা একটু জানিয়ে দেবেন। আমি আরেকবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, আপনারা অনেকে হয়তো জানেন না, আমি যদি এর আগে একটা লাইভ করেছি, সকল ক্লাস, সকল পিডিএফ এই যে এইখানে গ্রুপে ঢুকলে এই যে দেখেন, এই যে আমরান হোসেন, এই আইডিটার এখানে ক্লিক করবেন। দেখেন এই যে পিডিএফগুলো বাড়তি আলাদা করে দিয়েছি, এখানে ঢুকলে আপনি ব্যাকরণের সবগুলো পিডিএফ পেয়ে যাবেন। কিছু কিছু পিডিএফ দেওয়া থাকবে না, ওই পিডিএফগুলো হচ্ছে আমরা ক্লাসের ক্যাপশনে আমরা যুক্ত করে দিই। ওকে, ক্লাসের ক্যাপশনে আমরা যুক্ত করে দিই। এইখান থেকে এই যে দেখেন সবগুলো ক্লাস এখানে দেওয়া আছে, ক্লাসগুলো এখান থেকে করবেন। হ্যাঁ, এই ক্লাসগুলো যেমন এই যে একদম সবগুলো ক্লাস দেওয়া আছে। ওকে, সো এইবার আমরা মোটামুটি এখান থেকে আপনারা ক্লাসগুলো করবেন। ওকে, তো ভালো থাকবেন এবং সুন্দর সুস্থ থাকবেন। আমি একটা পোস্ট দিব যে আপনাদের কোর্স নিয়ে মতামত, ওভারঅল একটা কোর্সের রিভিউ দিবেন। আই হোপ ইনশাল্লাহ আপনারা সেটা করবেন এবং ভালো থাকবেন, অনেক অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দোয়া করবেন আমার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ।